কিছু মুভি আছে যার প্রতি মুহূর্তে মনে হয় আরে এই তো আসল অপরাধীকে তা তো ধরে ফেলেছি, কিন্তু পর মুহূর্তে দেখা যায় না, তোমার অনুমান একবারেই সঠিক হলো না। ঠিক তেমনই ভাবে আজ যে মুভিটার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি সেখানে একদম শেষ মিনিট পর্যন্ত বুঝতে পারবে না যে আসলে কে শিকার আর কে শিকারী। বলছিলাম অসাধারণ এক থ্রিলার মুভি ইভারুর কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে যোগ দিই রহস্য ঘেরা মুভির এক্সপ্লেনেশনে। মুভির শুরুতে আমাদের সাথে পরিচয় হয় সামিরার। সামিরা শহরের একজন নামকরা ক্ষমতাশীল ইন্ডাস্ট্রিয়ালের স্ত্রী। কোনো এক কাজে সামিরা কেরালার কুন্নারের একটা রিসোর্টে যায়, আর সেখানে গিয়ে সে এমন এক দুর্ঘটনা ঘটায় যা পুরো শহরকে প্রশ্নবিদ্ধ করে তোলে। পুলিশ ডিপার্টমেন্টের একজন বড় অফিসার ডিএসপি অশোককে সামিরা গুলি করে হত্যা করে। এবার এমন হত্যা করার পর সে নিজেই পুলিশকে ফোন করে আত্মসমর্পণ করে। পুলিশ রাতারাতি ঘটনাস্থলে গিয়ে সামিরাকে গ্রেফতার করে নেয়। এখন সবার মনে একটাই প্রশ্ন, কেন সামিরা এমন এক কাজ করলো? কি লুকিয়ে আছে এই ঘটনার পিছনে? আর গ্রেফতার হওয়ার পরে বেরিয়ে আসে আসল ঘটনা। নিউজে জানা যায় যে সামিরা কুন্নুরে গিয়েছিল আয়ুর্বেদিক চিকিৎসার জন্য, আর কুন্নুরে গিয়ে সে থাকার জন্য একটা রিসোর্টে উঠেছিল। আর এই রিসোর্টেই হঠাৎ করে ডিএসপি অশোক সেখানে চলে যায়। এরপর সে সামিরাকে একা পেয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। ঠিক তখনই সামিরা আত্মরক্ষার জন্য অশোককে গুলি করে দিয়ে তাকে মেরে ফেলে। তবে যেহেতু সামিরা একজন ইন্ডাস্ট্রিয়ালের স্ত্রী, তাই তার ক্ষমতাও কোনো অংশে কম ছিল না। এর জন্যই কিছুদিনের মধ্যে সামিরা জামিনও হয়ে যায়। এরপর সে একটা প্রেস কনফারেন্স করে এবং সমস্ত ঘটনা সেখানে খুলে বলে। সামিরা জানায়, ডিএসপি আমাকে ধর্ষণের চেষ্টা করেছে, তাই নিজেকে বাঁচানোর জন্য আমি ওকে হত্যা করেছি। আচ্ছা, আমি কি ভুল করেছি? ধর্ষকদের মেরে ফেলা কি কোনো ভুল কাজ? আমি আজ মিডিয়ার সামনে বলতে চাই যে এই ঘটনা আমার মনকে ভাঙতে পারবে না। আজ থেকে আমি শুধু নিজের জন্য না, বরঞ্চ সব ধর্ষণ শিকারী মেয়েদের জন্য লড়ে যাব। যাই হোক, সেখানে সামিরার স্বামী তখন উপস্থিত ছিল এবং সে সামিরার প্রতিটা কথাই বিশ্বাস করে নেয়। এবার এই ঘটনার পরেও সামিরার স্ত্রী রাহুল ওকে পূর্ণাঙ্গভাবে সাপোর্ট করে। অন্যদিকে পুলিশের উপরে প্রচুর চাপ পড়ে, কারণ একজন উচ্চপদস্থ অফিসার এই ধর্ষণের চেষ্টা ঘটানোর পরে পুরো পুলিশ ডিপার্টমেন্টেরই বদনাম হচ্ছে। এই কারণে পুলিশ মামলাটা এসআই বিক্রমকে দেয়, কারণ বিক্রম পুলিশ ডিপার্টমেন্টের একজন নামকরা পুলিশ অফিসার। এর পরের সিনে দেখা যায় সামিরার স্বামী বিজনেসের কাজে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে। সে আসলে সামিরাকে ছেড়ে যেতে চাইছিল না, কারণ এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পর সামিরার মানসিক অবস্থা ভালো ছিল না। কিন্তু সামিরাই রাহুলকে আশ্বস্ত করে বলে যে তুমি যাও, আমি একদম ঠিক আছি। তখন রাহুল সামিরার কথায় ভরসা পেয়ে বাইরে চলে যায়। এরপর আমরা দেখতে পারি সামিরার কাছে একটা কল আসে, আর কলটি করেছিল সামিরার লয়ার ব্যানার্জি। এই ব্যানার্জি সামিরার কেসটা লড়ছে। এদিকে লয়ার তাকে ফোন করে হন্তদন্ত হয়ে নিউজ দেখতে বলে। আসলে ডিএসপি অশোকের পরিবারের পক্ষ থেকে তারা খুব বিখ্যাত লয়ার রত্নকার শেঠিকে নিয়োগ করেছে। তখন ব্যানার্জি বলে, আমাদেরকে এখন একটু বেশি সতর্ক থাকতে হবে। তখন সামিরা বলে, আমার কাছে তো সব প্রমাণ আছেই, এমনকি ডিএসপির সিমেন্ট রিপোর্টও রয়েছে আমার কাছে। ওরা যত বড় লয়ারই হোক না কেন, সত্য তো কখনো বদলাবে না। তখন ব্যানার্জি আবারও বলে, রত্নাকার প্রমাণ নিয়ে ঝামেলা করতে পারে, আর কালকেই কোর্টের প্রথম হিয়ারিং। আমাদেরকে আগে থেকে জানতে হবে যে কাল পুলিশ আর রত্নাকর কোর্টে কি প্রমাণ দেখাবে। তুমি চিন্তা করো না, আমি এর একটা ব্যবস্থা করছি। আমি জেনেছি পুলিশের সাইড থেকে এসআই বিক্রম এই কেসটা লিড করছে, আর এই পুলিশটা খুবই খারাপ একজন ঘুষখোর মানুষ। সে টাকার জন্য সবকিছুই করতে পারে, তাই আমি ওকে আগে থেকে লাখ টাকা অ্যাডভান্স করে দিয়েছি। আজ সে তোমার সাথে দেখা করবে আর জানাবে যে কাল পুলিশ কোর্টে কি কি প্রমাণ দেবে, তাই তুমি ওর সঙ্গে একটু দেখা করে নিও। আসলে ব্যানার্জি তখন একটা দরকারি কাজে বাইরে যাচ্ছিল। এর কিছুক্ষণ পর এসআই বিক্রম সামিরার সাথে দেখা করতে আসে। তবে সে এখানে এসে হঠাৎ একটা সিগারেট ধরাতে যায়। তখন সামিরা বলে এখানে সিগারেট খাওয়া নিষেধ, কারণ এখানে ফায়ার অ্যালার্ম আছে। কিন্তু এই সব কথা শুনে বিক্রম কোনো কিছু না বলে ওই অ্যালার্মের ব্যাটারিটাই খুলে ফেলে, আর তারপর সিগারেট জ্বালিয়ে বলে যে আমি সব কিছু নিজের মতো করে করি, আমি কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করি না। এরপর সে বলে, চলুন এখন আপনাকে কেস নিয়ে বিস্তারিত কথা বলি, আশা করি আপনি আপনার সব সত্যটা খুলে বলবেন। তখন বিক্রম বলে, আপনি ডিএসপি অশোকের গায়ে 6টা গুলি চালিয়েছেন, কিন্তু ও তো প্রথম গুলিতেই মারা গেছে, তাহলে এতগুলো গুলি আপনি কেন চালালেন? তখন সামিরা বলে, ও আমাকে ধর্ষণ করেছে। 6টা কেন, আমার হাতের নাগালে যদি আরো 1000টা বুলেট থাকতো তাহলে আমি সবগুলোই ওর দেহে গেঁথে দিতাম। এরপরের সিনে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। এখানে দেখানো হয় যে কিভাবে অশোক রিসোর্টে ঢুকে দরজা বন্ধ করে আর সামিরার উপরে জোর করতে থাকে। তখন সামিরা টেবিলের উপরে অশোকের বন্দুকটা দেখতে পায়। সে তাড়াতাড়ি একটা ফোন দিয়ে অশোকের মাথায় মারে আর টেবিল থেকে বন্দুক তুলে তাকে গুলি করে। এরপর বিক্রম একটা কঠিন প্রশ্ন করে। সে বলে যে আচ্ছা, আপনি তো আগে আপনার স্বামীর অফিসে একজন রিসিপশনিস্ট হিসেবেই কাজ করতেন, তাহলে সেখান থেকে হঠাৎ করে কিভাবে আপনি তার স্ত্রী হয়ে গেলেন? এই কথা শুনে সামিয়া বেশ হকচকিয়ে যায়। তারপর সে বলতে থাকে, আমাদের ভালোবেসে বিয়ে হয়েছিল, আর ভালোবাসা তো যে কারোর সাথে হতে পারে, তাই না? তখন বিক্রম হাসির সুরে বলে যে আচ্ছা,
তাহলে আমার মনে হয় আপনার স্বামী রাহুল আপনাকেই ভালোবাসে না। আর যদি ভালোই বাসতো তাহলে এমন অবস্থায় আপনাকে ফেলে একা মিটিংয়ে যেত না। কিন্তু এটা শুনে সামিরা রেগে গিয়ে বলে যে ফর ইউর কাইন্ড ইনফরমেশন উনি আমাকে অনেক ভালোবাসেন। তারপর বিক্রম সামিরা ও রাহুলের একটা পার্টি ছবি দেখায় যেগুলো গত 1 বছর আগে তোলা হয়েছিল। সে বলে যে এই সব ছবিগুলোতে খেয়াল করে দেখুন, প্রতিটা ছবিতে আপনারা দুজনে দূরে দূরে দাঁড়িয়ে আছেন। একটা ছবিতেও রাহুল আপনার হাতও ধরেনি। যদি সে আপনাকে সত্যিই ভালোবাসতো তাহলে কি এমনটা করতো? জবাবে সামিরা বলে এমন কিছুই না, আমরা আমাদের ব্যক্তিগত জীবন প্রাইভেট রাখতে ভালোবাসি। তখন বিক্রম আরও চালাকি করে বলে যে তাহলে মনে হচ্ছে আপনার স্বামী তার লাইফটাকে একটু বেশি প্রাইভেট রাখে। এরপর সে রাহুলের একটা গ্রুপ ফটো দেখায় যেটা আমেরিকাতে পড়ার সময় সে তুলেছিল। সে বলে এই ছবিটা আমি একটা ডেটিং সাইটে পেয়েছি, তবে এটা কোনো মেয়েদের ডেটিং সাইট না, এটা ছিল একটা ছেলেদের ডেটিং সাইট। তাই এই ছবিটায় প্রমাণ করে যে আপনার স্বামী সম্ভবত একজন গে। ভাবুন, আমি একজন এসআই হয়ে এটা বের করে ফেলতে পেরেছি, তাহলে রাত্নাকার তো আরো ভয়ঙ্কর কিছু বের করে ফেলতে পারবে। এই সব কথা শুনে সামিরার পা থেকে যেন মাটি সরে যেতে থাকে। সে এখন নিশ্চিতভাবে বুঝতে পারছে যে কেন ব্যানার্জি এই বিক্রমকেই তার কাছে পাঠিয়েছে, কেননা বিক্রম এখানে এসেছে আট ঘাট বেঁধে। তখন বিক্রম আরো বলতে থাকে রত্নাকর হয়তো আদালতে বলবে আপনার স্বামী গে, তাই আপনি অশোকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু সেদিন কোনো এক পার্সোনাল ঝামেলার কারণে আপনি অশোককে গুলি করে হত্যা করেন। আর যদি সে এটা প্রমাণ করতে পারে তাহলে আপনার ধর্ষণের অভিযোগটা কিন্তু একেবারে দুর্বল হয়ে যাবে। তাই প্লিজ আমাকে সব সত্যটা বলুন, কেন আমি আপনার সব সমস্যার সমাধান করে দেব। তখন সামিরা একটু স্থিতি হয়ে বলে যে আমার স্বামী রাহুলই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আর এই বিয়ের প্রস্তাব শুনে আমিও বেশ রাজি হয়ে যাই। কিন্তু বিয়ের পরে আমি জানতে পারি সে আসলে একজন সমকামী, কিন্তু সে আমাকে খুব আদর যত্ন করত, তাই আমি তাকে ডিভোর্স দেইনি। আর আপনি যে অশোকের কথা বলছেন তাকে আমি মাত্র 1 বছর ধরে চিনি। রাহুলের বড় কোনো ইভেন্টে অশোক সিকিউরিটি হেড হিসেবে থাকতো, আর সেখান থেকে আমাদের প্রথম পরিচয়। কিন্তু এটা সত্য যে আমার আর অশোকের মধ্যে কোনো সম্পর্কই নেই। কিন্তু এই সব কথাও যেন বিক্রমের মোটেও বিশ্বাস হয় না। তারপর বিক্রম রিসোর্টের একটা ভিডিও ফুটেজ দেখায়। সে বলে যে এই ভিডিওটা দেখে মনে হচ্ছে আপনি আগেই জানতেন অশোক এখানে আসবে, কেননা ভিডিওতে দেখা যাচ্ছে যে অশোক এসে কোনো ধরনের বাধা ছাড়াই আপনার ঘরের ভিতরে ঢুকে গেল। এই সব কিছুর মানে হচ্ছে আপনি নিশ্চয়ই হয়তো তার জন্য দরজা খুলে রেখেছিলেন, তাই না? এছাড়াও এমনও হতে পারে হয়তো তার জন্য আপনি নিজেই অপেক্ষা করছিলেন। তখন সামিরা বলে না না, এমন কিছু না, আমি আসলে সেদিন দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। তবে বিক্রম জানায় অশোক দুপুর 1:30 ঘরে ঢোকে, আর আপনি গুলি করেন প্রায় 1.5 ঘন্টা পর। এর মানে কি সে কি এই 1.5 ঘন্টা ধরে আপনার সাথে ভালোবাসার সম্পর্ক করছিল? তখন সামিরা রেগে গিয়ে বলে যে আপনি প্লিজ এসব বাজে কথা বলা বন্ধ করেন। কিন্তু বিক্রম বলতে থাকে ম্যাডাম, মিথ্যা তো আসলে আপনিই বলছেন। আর এই কথা বলে বিক্রম একটা পুরাতন গ্রুপ ফটো বের করে। 2010 সালে সামিরার একটা কলেজের ছবি সে তাকে দেখায়, যেখানে সামিরা আর অশোক দুজনেই ছিল। এই ছবিটা দেখিয়ে বিক্রম বলে আপনি তো কিছুক্ষণ আগে আমাকে বলেছেন যে অশোককে চিনতেন মাত্র 1 বছর ধরে, তাহলে এটা কি? এই ছবিটা যদি কোর্টে ধরা পড়ে তাহলে আপনি কিন্তু পুরোই খালাস। তাই এখনো বলছি, আপনি যদি আমাকে কিছু বলতে চান তাহলে সত্যটা বলুন, নাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। এভাবেই সামিরা 2-3 বার মিথ্যা কথা বলার পরে এখন বুঝতে পারে যে না, তাকে সত্যটা না বললে হয়তো এই কেসে সে নিজেই ফেসে যাবে। তাই সে তখন সবকিছু সত্য কথা বলতে শুরু করে। সামিরা তখন বলে রাহুলের সঙ্গে বিয়ের কয়েক বছর পর হঠাৎ একদিন শপিং সেন্টারে আমার সাথে অশোকের দেখা হয়ে যায়। আসলে আমরা তো কলেজ ফ্রেন্ড ছিলাম, তাই আবারও আমরা কথা বলা শুরু করি, কিন্তু আমি ওকে শুধু একজন ভালো বন্ধুর মতোই দেখেছিলাম, এর বেশি কিছু না। এরপর সে একদিন বলে চলো কোথা থেকে ঘুরে আসি। তারপর সে আমাকে ওই রিসোর্টে নিয়ে যায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি দরজাটা ইচ্ছে করে খোলা রেখেছিলাম অশোকের জন্য। আমরা দুজনে বন্ধু হিসাবে বেশ মজা, হাসি ঠাট্টা ইত্যাদি করছিলাম, কিন্তু কিছুক্ষণ পর সে হঠাৎ দরজা বন্ধ করে দিল ভিতর থেকে, আর জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করতে থাকে। কিন্তু আমি এই কাণ্ড দেখে প্রচন্ড হতবাক হয়ে যাই, কেননা অশোককে আমি কখনো এভাবে দেখিনি। তাই আমি বাধ্য হয়ে নিজেকে বাঁচানোর জন্য তাকে হত্যা করে ফেলি। এই সব কথা শুনে বিক্রম এবার বলে এই বন্ধুত্ব আর কি কেউ জানে? জবাবে সামিরা জানায় না, এটা শুধুমাত্র আমি, আপনি আর অশোকই জানতো। কিন্তু বিক্রম তখন বলতে থাকে রত্নাকর আপনাকে জিজ্ঞেস করবেই যে 1.5 ঘন্টা আপনি কি করেছিলেন। এর উত্তরে আপনি হয়তো বলবেন দুর্বলতার কারণে আপনার মাথা ঘুরে গিয়েছিল আর আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। চিন্তা করবেন না, এই কাহিনীর মেডিকেল রিপোর্ট আমি ব্যবস্থা করে দেব। তখন আপনি বলবেন যে আপনি যখন হুঁশে আসেন তখন অশোক আপনার সাথে জোর করে খারাপ কাজ করতে চাইছিল, আর তার জন্যই আপনি এই হত্যাটা করেছেন।
যাই হোক, এদিকে সিনের পর হঠাৎ করে দেখা যায় যে সামির আর উকিল ব্যানার্জি সেই রিসোর্টে যায় কিছু একটা খোঁজার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় প্রচুর পুলিশ সেখানে গার্ড দিচ্ছে। এবার সেই ভিডিওটা তুলে সে সামিরাকে পাঠিয়ে দেয়। তারপর সামিরা তখন মেসেজ করে বলে যে দেখো, তুমি যেভাবে পারো ওই জিনিসটা তোমাকে আনতেই হবে। কিন্তু এখানে সামিরা আসলে কোন জিনিসটা আনার কথা বলছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো। এদিকে এসব কথা বলার মাঝে এসআই বিক্রমের কাছে একটা ফোন কল আসে। ওই ফোনে 1 বছর আগের একটা মিসিং কেস নিয়ে কথা হয়। তখন বিক্রম সেই লোকটাকে বলে যে আমি একটু ব্যস্ত আছি আর পরে কথা বলছি। তবে এই ফোন কল দেখে সামিরার হঠাৎ কেমন যেন ইন্টারেস্ট ফিল হয়, আর সে জিজ্ঞেস করে যে এই মিসিং কেসটা কি নিয়ে। তখন বিক্রম বলতে থাকে আর বলবেন না, একটা কেস আছে যেটা আমি এখনো সলভ করতে পারিনি, আর এই কেসটা সলভ করতে না পেরে আমি এটা নিয়ে প্রচুর ডিপ্রেশনেও আছি। তখন সামিরা বলতে থাকে যে আচ্ছা, আমাকে একটু ডিটেলস বলা যায় যে কি ঘটেছিল সেদিন। তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে এই ঘটনার কাহিনী দেখতে শুরু করি। একটা ছেলে যার নাম আদার, সে তার বাবাকে 2 দিন ধরে খুঁজে না পেয়ে থানায় আসে। তার বাবার নাম ছিল বিনয় ভার্মা। উনি ছিলেন একজন রিটায়ার্ড প্রফেসর। 3 দিন ধরে তার কোনো খোঁজ তার পরিবার পাচ্ছে না। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো যে আদার্স একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, কিন্তু তবুও সে এই শরীর নিয়ে বারবার থানায় আসে তার বাবাকে খুঁজতে থাকে। তবে বরাবরের মতোই টাকা ছাড়া কোনো কাজ হবে না দেখে পুলিশ কোনো কিছুই করে না। পরে যখন এসআই বিক্রম জানতে পারে যে আদর্শের বাবার একটা বিশাল রিসোর্ট আছে আর তার অনেক টাকা রয়েছে, তাই তখন বিক্রম রাজি হয়ে যায় কেসটা নিতে। তারপর সে আদর্শকে ডেকে বলে যে তুমি এভাবে যদি থানা ঘুরতে থাকো তাহলে কোনোদিনই এই কেস সলভ করতে পারবে না, তার চেয়ে বরং কিছু মাল পানি ছাড়ো, আমি তোমাকে এই পুরো কেসের রহস্য সমাধান করে দেব। এখন বাবাকে বাঁচানোর জন্য আদর্শ তাকে 10 লাখ টাকা দেওয়ার কথা জানায়, আর এই কথা শুনে বিক্রম তার তদন্ত শুরু করে। সেই তদন্ত অনুসারে সে আদর্শের বাড়িতে যেয়ে সবাইকে জেরা করতে থাকে। তাদের রিসোর্টের কেয়ারটেকার বলে যে সেদিন সে গ্রামবাসীদের সঙ্গে কালেক্টরের অফিসে গিয়েছিল একটা মন্দিরের সমস্যা নিয়ে। আসলে রাস্তার ধারে একটা ছোট্ট মন্দির ছিল, কিন্তু সরকার সেটাকে ভেঙে রাস্তাটা বড় করতে চাইছিল। তবে এই কারণে গ্রামবাসীরা এর প্রতিবাদ করে, আর সেই কারণে বিনয় ভার্মা কালেক্টরের সাথে দেখা করতে গিয়েছিল। এছাড়াও কেয়ারটেকার আরো বলে যে সে যখন রাতে বাড়ি ফেরে তখন দেখা যায় যে মালিকের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। তাই সে ভেবেছিল হয়তো মালিক ফিরে এসেছে, তাই সে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর আদর্শের মা বলে আসলে সেদিন আমি আদর্শকে নিয়ে শহরের বড় একটা হসপিটালে কেমোথেরাপির জন্য গিয়েছিলাম, কিন্তু ফিরে আসার সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই আমিও আমার গাড়ি আস্তে আস্তে চালাচ্ছিলাম। ঠিক তখনই রাস্তার ধারে আমি একটা মেয়েকে দেখতে পাই যার নাম ছিল বৈষ্ণবী। এখন এই মেয়েটাকে একা হাঁটতে দেখে আমি তাকে লিফট দেই। এরপর আমি জানতে পারি যে সে ট্রেকিং করতে এসেছিল তাদের বন্ধুদের সাথে, কিন্তু তার বন্ধুরা আগে চলে গেলে ও পিছনে পড়ে যায়, যার ফলে আমি তাকে রাতে আমাদের রিসোর্টে থাকার প্রস্তাব দিই। সে এই প্রস্তাবে রাজি হলে আমরা তাকে সঙ্গে করে রিসোর্টে নিয়ে আসি, কিন্তু হঠাৎ করে দেখতে পাই যে সে কোনো কিছু না বলেই আমাদের এখান থেকে চলে যায়। এই সব কথা শুনে বিক্রমের কিছুটা খটকা লাগে, তাই সে এই মেয়ের ব্যাপারটা খুব সিরিয়াসলি নোটিস করে রাখে। এরপর আদার্স একটা ফোন দেয় এসআই বিক্রমকে। এই ফোনটা তার বাবার ছিল, আর গাড়ির ভিতরেই এই ফোনটা পাওয়া গেছে। আসলে বিনয় ভার্মা তার বাড়ির গাড়ি নিয়ে বের হয়েছিলেন, কিন্তু সন্ধ্যার মধ্যে গাড়ি ফিরে আসে, আর গাড়ির ভিতরে এই মোবাইলটা ছিল, কিন্তু বিনয় ভার্মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বিক্রম সেই মোবাইলটা নিজের কাছে রেখে দেয়। এরপর সে বাইরে গিয়ে ওই গাড়িটা দেখতে থাকে যেটা বিনয় ভার্মা চালাচ্ছিল। এবার সে দেখতে পায় যে এই গাড়িটা খুব ভালোভাবে ড্যামেজ হয়ে আছে, আর তার সাথে সাথে তার সাইড মিররটাও ভাঙা ছিল। ঠিক এই সময় বিনয় ভার্মার মোবাইলে বালাজি কোঅপারেটিভ ব্যাংক থেকে একটা কল আসে। ওই কলে বলা হয় যে স্যার, আপনার লোনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, আপনি ব্যাংকে গিয়ে ক্লিয়ারেন্স পেপারটা নিয়ে যান। এই কথা শুনে বিক্রম আর আদর্শ তখন ব্যাংকে যায়। সেখান থেকে তারা জানতে পারে যে তার বাবার এই লোন আরো 1 বছর বাকি ছিল, কিন্তু তার আগেই সে পুরো টাকাটা পরিশোধ করে ফেলেছে। তখন বিক্রম জিজ্ঞেস করে যে সব টাকা কি উনি নিজেই পরিশোধ করেছিলেন? জবাবে ব্যাংক থেকে জানায় না স্যার, বিনয় ভার্মা শুধুমাত্র 1 লাখ টাকা দিয়েছিলেন, আর বাকি 49 লাখ টাকা সিঙ্গাপুর থেকে 3-4 কিস্তিতে এক লোক পাঠিয়েছে যার নাম চিরন্তনা। এই সব কথা শুনে আদার্শ এবার প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ সে চিরন্তনা নামের কাউকে চিনত না, এমনকি তার আত্মীয় স্বজনের মধ্যেও চিরন্তনা নামের কেউ নেই। এই সব কথা শোনার পর তারা ব্যাংক থেকে বেরিয়ে বাসায় চলে আসে। এবার এসআই বিক্রম তার বাবার মোবাইল ফোনটা আনলক করার জন্য পাঠিয়ে দেয়। 2 দিন পরে সেই ফোনটা আনলক হয়ে গেলে তিনি দেখতে পায় যে যেদিন বিনয় ভার্মা নিখোঁজ হন সেদিনই তিনি হাইওয়েতে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলেন। তবে এই ছবিটা ছিল একদমই র্যান্ডম একটা ছবি, যেন মনে হচ্ছিল যে তিনি অনিচ্ছাকৃতভাবে এই ছবিটা তুলেছেন। যাই হোক, এই হাইওয়ের জায়গাটা খোঁজার জন্য বিক্রম সেই হাইওয়ের দিকে রওনা দেয়। এরপর তারা সেই জায়গায় গিয়ে দেখে যে সেখানকার রাস্তার পাশে একটা কালো গাড়ির ভাঙা সাইড মিরর পড়ে আছে।
এই সাইড মিররটা দেখেই বিক্রম ভেবে নেয় যে সম্ভবত এই গাড়িটার সঙ্গে বিনয় ভার্মার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এছাড়াও সে আরও একটা জিনিস লক্ষ্য করে, সে দেখতে পায় যে যতবার চিরন্তনা ব্যাংকে টাকা পাঠিয়েছে ততবারই ঠিক আধা ঘন্টা পর একটা নাম্বার থেকে বিনয় ভার্মার ফোনে ফোন আসতো। বিক্রম এবার সেই নাম্বার ডিটেলস বের করে দেখে যে সেটা হায়দ্রাবাদের পুঞ্চিগুট্টা পুলিশ স্টেশনের নাম্বার। সে এই তথ্যটা বিনয় ভার্মার পরিবারকে জানায়, কিন্তু তারা বলে যে তাদের কোনো আত্মীয় বা পরিচিত কেউ ওই থানায় কাজ করে না। যাই হোক, এই সব কথা শোনার পর বিক্রম বুঝতে পারে যে এই কেসটা আসলে সে যতটা সহজ ভেবেছিল ততটা সহজ না, এর পিছনে রয়েছে ভয়ঙ্কর কোনো রহস্যের জাল। কিন্তু সেই জাল আরো বেশি পেঁচানো হয় যখন বিক্রম জানতে পারে যে তার ডিপার্টমেন্টের পুলিশ অফিসাররা এই কেস থেকে তাকে সরিয়ে দিতে চায়। আসলে ডিপার্টমেন্ট চাচ্ছে না যে বিক্রম এই কেসটা কোনো টাকার বিনিময়ে করুক, বরঞ্চ তাকে ট্রান্সফার করে অন্য একটা কেস হ্যান্ড ওভার করা হয়। এই সব শুনে বিক্রম বুঝতে পারে যে নিশ্চয়ই পুলিশদের ভিতরেই এমন কেউ আছে যে এই বিনয় ভার্মার মিসিং কেসের সাথে জড়িত। কিন্তু বিক্রমের কথা হচ্ছে সে নিজে খেটে এত পরিশ্রম করতে যাবে কেন, তার তো টাকা নেওয়া হয়ে গেছে। এখন ডিপার্টমেন্ট যেহেতু তাকে এই কেস নিতে মানা করেছে, তাই সে এখন থেকে এই কেসের সাথে নিজেকে কোনোভাবেই জড়াতে চায় না, যার ফলে এখন থেকে সে আদার্সকেও ইগনোর করা শুরু করে। আদার্স বহুবার তার সাথে দেখা করতে চায়, কিন্তু বিক্রম তার সাথে কোনোভাবেই দেখা করে না। একদিন আদার্স নিজেই চলে যায় বিক্রমের বাড়িতে। এরপর হাতে কিছু টাকা দিয়ে কাঁদতে কাঁদতে বলে যে স্যার, এই নেন আপনার বাকি টাকা, আমাকে আপনার দরকার নেই, আমি একাই আমার বাবাকে খুঁজে বের করব। কারণ আমি জানতাম যে পুলিশ হয়তো টাকা দিলে সবকিছু করতে পারে, কিন্তু এখন দেখছি যে টাকা খাওয়ার পরেও পুলিশের ক্ষমতা নেই আমার বাবাকে ফিরিয়ে আনার। এই সব কথা শোনার পর বিক্রমের মনটা খুব খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে যে টাকা দিয়ে আসলে এই ইমোশনকে সে কখনোই কিনতে পারবে না। তাই সে পরের দিন আবারও থানায় চলে আসে, আর এবার সে সিনিয়রের নিষেধ থাকা সত্ত্বেও আবারও নিজে কেসটা পার্সোনালি নিয়ে নেয়। এরপরে সে কেস ইনভেস্টিগেশন করার জন্য বুথের সিসিটিভি ফুটেজ চেক করে, আর দেখতে পায় যে একটা কালো গাড়িকে যার পাশে এক সাইডের মিরর ভাঙা রয়েছে। এবার সেই গাড়িটাতে একটা স্টিকার দেখে যেটা হায়দ্রাবাদের একটা রেন্টাল কোম্পানি ছিল। এরপর বিক্রম ছুটে যায় সেই কোম্পানিতে, আর ওই গাড়ির নাম্বার দিয়ে খুঁজে বের করে যে সেদিন ওই গাড়িটা কার নামে ভাড়া নেওয়া হয়েছিল। এবার সে এই কেসে একটা নতুন নাম পায়, অর্থাৎ যে এই গাড়ি ভাড়াটা নিয়েছিল তার নাম ছিল বৈষ্ণবী। যাই হোক, নতুন একটা লিড পাওয়ার পর সে বৈষ্ণবীর বাড়িতে যায়, কিন্তু বৈষ্ণবী বলে যে না না, আমি কোনোদিন গাড়ি ভাড়া নিইনি, তবে হ্যাঁ আমার স্বামী মাঝে মধ্যে শহরের বাইরে যেত, হয়তো উনি এই গাড়িটা ভাড়া নিতে পারেন। তখন বিক্রম তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনার স্বামী করেনটা কি? জবাবে বৈষ্ণবী উত্তর দেয় যে উনি তো পুলিশে চাকরি করেন, উনি হচ্ছে পাঞ্জাগুট্টা থানার ডিএসপি অশোক। কি চিনতে পারছো তো? এই অশোকই সেই লোক যাকে সামিরা খুন করেছে। তার মানে তো বুঝতেই পারছো এই কাহিনীর ভিতরেও আবার অশোক কেমন যেন জড়িয়ে পড়েছে। যাই হোক, বিক্রম তখন জিজ্ঞেস করে যে উনি এখন কোথায় আছে? জবে বৈষ্ণবী বলে এখন তিনি নেকটার গার্ডেনে একটা বড় ইভেন্টের সিকিউরিটি হেড হিসেবে নিযুক্ত আছেন। এই কথা শুনে বিক্রম দ্রুত রওনা দেয় সেখানে। ঠিক তখনই তার সিনিয়রের একটা ফোন আসে। সেই সিনিয়র রেগে গিয়ে তাকে বলে যে তোমাকে বারণ করার পরেও তুমি হায়দ্রাবাদ চলে গেছো। আর ওদিকে আদার্স গত দুদিন ধরে থানার সামনে ঘুরছে আর বলছে যে ডিএসপির সাথে সে দেখা করতে চায়। দেখো বিক্রম, যা করার করো, কিন্তু আদার্সকে তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে নাও। যদি সেটা না করতে পারো তাহলে তাকে কিন্তু ফেক এনকাউন্টার পর্যন্ত করে দিতে পারে। এই কথা শুনে বিক্রম এবার প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই সাথে সাথে সে নেকটার গার্ডেনের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ ডিএসপি অশোক সেখানে আছে, আর হতেও পারে যে আদর্শ সেখানে চলে গেছে। এদিকে আদর্শ ইতিমধ্যে নেকটার গার্ডেনে পৌঁছে যায়। সে ভিতরে ঢোকার প্রচুর চেষ্টা করে, কিন্তু গেটে তাকে সিকিউরিটি গার্ডরা থামিয়ে দেয়। ইতিমধ্যেই ডিএসপি অশোককে জানানো হয় যে সেই কুন্নার থেকে একটা ছেলে এসেছে, সে নাকি আপনাকে কিছু একটা জরুরি কথা বলতে চায়, আপনার সাথে একবার হলেও সে দেখা করতে চায়। এই সব কথা শোনার পর ডিএসপি অশোক কেমন যেন রেগে যায়। সে মনে করতে থাকে আসুক একবার, আজ ওর আমি 12টা বাজাবো। এই বলে সে আদার্সকে ভিতরে আসার পারমিশন দেয়। এরপর আদার্স ভিতরে ঢোকে আর অশোককে বলতে শুরু করে আপনার থানার নাম্বার থেকে 3-4 বার আমার বাবাকে কল করা হয়েছিল, দয়া করে বলবেন কি এই কল কে করেছিল? নিশ্চয়ই সে আমার বাবার ব্যাপারে কিছু জানে। তখন অশোক বলে দেখো, আমার থানার কেউই তোমার বাবাকে চেনে না, তুমি যাও এখান থেকে, আমার ফালতু টাইম নষ্ট করো না। এই সব কথা শুনে আদার্স অবাক হয়ে বলে যে কিন্তু স্যার, আমি তো আমার বাবার নামই বলিনি আপনাকে, তাহলে আপনি জানলেন কি করে যে উনার নাম বিনয় ভার্মা? তার মানে আপনি নিশ্চয়ই আমার বাবাকে চিনতেন। প্লিজ স্যার, আমাকে বলেন আমার বাবার কি হয়েছে, উনি এখন কোথায় আছে?
এই কথা শোনার পর ডিএসপি অশোক যেন প্রচন্ড রেগে যায় আর আদার্সকে গুলি বের করেই মারতে যায়, কিন্তু ঠিক তখনই সেখান থেকে আদার্স একদম ভূতের মতো গায়েব হয়ে যায়। আসলে এসআই বিক্রম সঠিক সময়ে এসে আদার্সকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় আর তাকে একটা গাছের পিছনে লুকিয়ে রাখে। এদিকে ডিএসপি ইতিমধ্যে চারিদিকে খোঁজ লাগায় অশোককে ধরার জন্য, কিন্তু পরে তাকে না পেয়ে সে সেখান থেকে চলে যায়। এদিকে এসআই বিক্রম তখন আদার্সকে বলে একদম চুপ থাকো, নাহলে অশোক তোমাকে গুলি মারতে পারে। তারপর এসআই বিক্রম অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে আদার্সকে সেখান থেকে নিয়ে বেরিয়ে পড়ে। এই সময় আদার্স হঠাৎ স্টেজের দিকে তাকিয়ে বলে, স্যার দেখুন, ওই যে ওখানে যে দাঁড়িয়ে আছে সেই হচ্ছে বৈষ্ণবী, যাকে রাতে আমরা লিফট দিয়েছিলাম। এসআই বিক্রমও তখন ওই দিকে তাকায় আর দেখা যায় যে স্টেজে যেই মেয়েটা দাঁড়িয়ে আছে সে আর কেউই নয়, সেই হচ্ছে সামিরা। আর ওই মুহূর্তেই সামিরার এঙ্গেজমেন্ট হচ্ছিল রাহুলের সাথে। তার মানে তো বুঝতেই পারছো, শুধু অশোক নয়, এই কেসের সাথে সামিরা নিজেও জড়িত। কিন্তু সেটা কিভাবে তা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এরপর ফ্ল্যাশব্যাক শেষ হয় আর তখন বিক্রম সামিয়াকে বলে, উপর থেকে প্রচন্ড চাপ আসছিল, তাই আমি কেসটা নিয়ে আগাতে পারিনি। যেটুকু হয়েছিল সেটুকুতেই রয়ে গেছে। এখন তুমি আমাকে পুরো সত্যিটা বলো, কেননা আমি জানি তোমার এই সব কথার ভিতরে কিছু না কিছু মিথ্যা তো লুকিয়েই আছে। এখন এত কাছাকাছি এসে সামিরা এভাবে ধরা খেয়ে যাবে সে ভাবতে পারেনি। এরপর সামিরা পুরো গল্প বলতে শুরু করে। সামিরা জানায় যে সে আর অশোক প্রেমিক প্রেমিকা ছিল, যদিও ডিএসপির বিয়ে হয়ে গিয়েছিল অনেক আগে। কিন্তু কিছুদিন পর সামিরার রাহুলের সাথে বিয়ে ঠিক হয়, কিন্তু সে রাহুলকে মিথ্যা বলে ডিএসপি অশোকের সাথে কুন্নুরে বেড়াতে যায়। যখন তারা গাড়ি ড্রাইভ করছিল তখন তাদের মধ্যে একটা ছোটখাটো ঝগড়া হতে থাকে। ঠিক সেই সময় তাদের মনোযোগ রাস্তা থেকে সরে যায় আর ঠিক সেই মুহূর্তেই সেখানে তাদের সামনে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। এই অবস্থায় পুরো দোষ ছিল আসলে সামিরার, কিন্তু তবুও অশোক গাড়ি থেকে বের হয়ে সেই গাড়িওয়ালাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বলে যে তুই জানিস আমি কে। ঠিক তখনই আমরা দেখতে পাই এই বৃদ্ধ লোকটা আর কেউই নয়, সে ছিল আদর্শের বাবা বিনয় ভার্মা। এবার বিনয় ভার্মা তাদের সাথে কোনো কথা না বলে ওই গাড়ির ছবিটা প্রমাণ হিসেবে তুলতে চাইছিল, কিন্তু তখনই অশোক তার হাত থেকে ফোনটা কেড়ে নিতে গেলে ঠিক ওইরকম একটা ছবি ক্যাপচার করা হয়। এরপর অশোক গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে দ্রুত সামিরা এসে তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে যে দোষটা আমারই ছিল, তাই প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। কিন্তু বিনয় ভার্মা অশোকের এই ধরনের আচরণ দেখে প্রচন্ড হতাশ হয়ে পড়ে। যাই হোক, এরপরেই সামিরারা একটা রিসোর্টে যায়। এই রিসোর্টের কেয়ারটেকার আবার গ্রামবাসীদের নিয়ে কালেক্টরের সাথে দেখা করতে গিয়েছিল। তোমাদের হয়তো মনে আছে বিনয় ভার্মার রিসোর্টের কেয়ারটেকারও ওই মিটিংয়ে গিয়েছিল। মানে এই রিসোর্ট আর বিনয় ভার্মার রিসোর্ট একই গ্রামে, তাই এই রিসোর্টের কেয়ারটেকারও সেখানে যাচ্ছিল। এর কিছুক্ষণ পর বিনয় ভার্মা নিজে গাড়ি রেখে সামিরা আর অশোক যেখানে ছিল সেখানে চলে আসে, কারণ ওখানে ওর চিরন্তন নামের একটা লোকের সাথে মিটিং করার কথা ছিল। কিন্তু সেখানে এসে তার সাথে আবারও ডিএসপি অশোকের দেখা হয়ে যায়। এখন ডিএসপি মনে করে যে হয়তো তার পিছু করতে করতে সেখানে চলে এসেছে, কিন্তু বিনয় বলে যে না, আমি এখানে চিরন্তন নামের একজনের সাথে মিটিং করতে এসেছি। তখন অশোক জানায়, চিরন্তন তো আমার বন্ধু, তোমার মিটিং আমি করব। আসলে বিনয় ভার্মা কিছু টাকার জন্য তার রিসোর্টটা বিক্রি করে দিতে চাইছিল, আর মূলত চিরন্তনের মাধ্যমে অশোকই তাকে অ্যাডভান্স করেছিল সেই রিসোর্টটা কেনার জন্য। কিন্তু এবার বিনয় ভার্মা ঠিক পল্টি মারে। সে বলে যে এরকম বেয়াদব কারোর কাছে আমি আমার রিসোর্টকে বিক্রি করব না, তাতে সে যদি আমাকে 1000 কোটি টাকা দেয় তারপরেও না। এই কথা শুনে অশোকের তো এবার প্রচন্ড মাথায় রক্ত গরম হয়ে যায়। ইতিমধ্যে সামিরা সেখানে চলে আসে আর বিনয় ভার্মাকে সে শান্ত করার চেষ্টা করে। সে বলে, আঙ্কেল প্লিজ মেনে নেন, অশোকের তরফ থেকে আমি আপনাকে সরি বলছি, দয়া করে এই ডিলটা বাতিল করবেন না। আপনি তো আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর প্রতিশ্রুতি ভঙ্গ করা ঠিক না। ঠিক তখন বিনয় ভার্মা সামিরাকে বলে, প্রতিশ্রুতি ভঙ্গের কথা প্লিজ তুমি আমাকে বলো না। তোমার কি মনে হয় আমি তোমাকে চিনি না? আমি তোমাকে খুব ভালো করেই চিনি। তুমি না রাহুলের বউ, এক অন্যের বউ হয়ে এখানে এসেছো আরেকজনের সাথে ফুর্তি করার জন্য। তুমি হয়তো জানো না রাহুলের বাবা আমার খুব ভালো বন্ধু, তাই এখন যদি আমি এই কথা তাদেরকে জানাই তাহলে তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? এই কথাটা শুনে সামিরার এবার ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ইতিমধ্যে অশোকও প্রচন্ড রেগে এসে বিনয় ভার্মাকে একটা ধাক্কা দেয়, আর সে এই ধাক্কা খেয়ে সোজা পাহাড় থেকে নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে সামিরা চমকে গেলে সে কিছুতেই বুঝতে পারে না যে কি হলো। তারপর সে বলে, চলো তাড়াতাড়ি আমরা নিচে যাই আর আঙ্কেলকে হসপিটালে নিয়ে যাই, তাকে বাঁচাই। এরপর তারা একটা সিঁড়ি নিয়ে এসে সেই খাদের নিচে নামতে শুরু করে। অশোক প্রথমে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে, কিন্তু একটা টুকরো সিঁড়ি ভেঙে সে নিচে পড়ে যায়। তবে অশোক সেই আঘাতে বেশিটা আহত হয়নি, কিন্তু তার একটা পা পাথরের মধ্যে আটকা পড়ে, যার কারণে সামিরা এবার নিচে এসে অশোকের পা পাথরের মধ্যে থেকে বের করে দেয়।
কিন্তু ইতিমধ্যেই তার পায়ে যে আঘাত পেয়েছে তাতে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করে। এরপর তারা চলে যায় বিনয় ভার্মার কাছে। অনেক উপর থেকে পড়ার কারণে বিনয় ভার্মাও বেশ গুরুতর চোট লেগেছিল, কিন্তু সে তখনও বেঁচে আছে। সামিরা তখন মোবাইল বের করে অ্যাম্বুলেন্স ডাকতে গেলে অশোক তার মোবাইলটা ফেলে দেয়। তারপর অশোক একটা বড় পাথর নিয়ে বিনয় ভার্মার মাথা থেতলে তাকে হত্যা করে। কেননা সে বলে যে যদি এই বিনয় ভার্মা বেঁচে থাকে তাহলে আমরা সবাই জেলে যাব, এছাড়াও আমাদের সম্পর্কের কথা সবাই জেনে যাবে আর আমাদের পুরো লাইফটা শেষ হয়ে যাবে। কিন্তু এটা দেখে সামিরা কোনোভাবেই তা মেনে নিতে পারে না। এরপর অশোক সামিরাকে বলে যে তুমি উপরে চলে যাও, আমি প্রথমে লাশটাকে কোথাও গোপনে ফেলে দেব, তারপর আমি উপরে আসছি। সামিরা তখন নিচে পড়ে থাকা তার মোবাইল ফোনটা তুলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে, কিন্তু সেখানে ঘটে এক মহাবিপত্তি। ঠিক সেই সময় ওই কেয়ারটেকারের নাতি রিসোর্টের বাইরে দাঁড়িয়ে তার দাদাকে ডাকতে থাকে। এছাড়াও সে সিঁড়ি নিচের দিকে পড়ে থাকতে দেখে সেটাকে ভুল ভেবে ওই সিঁড়িটা টেনে উপরে তুলে ফেলে। আর এই কারণেই সামিরা আর সেই উপরে উঠতে পারে না, যার কারণে সে আবারও ওখানে ফিরে যায় যেখানে বিনয় ভার্মার লাশ ছিল। কিন্তু এবার দেখা যায় যে অশোক লাশটাকে গোপনে কোথাও নিয়ে গেছে। ইতিমধ্যে সামিরা অশোককে জঙ্গলেও খুঁজতে শুরু করে, কিন্তু সে তার কোনো টিকিটাও খুঁজে পায় না। ইতিমধ্যেই তার মোবাইল ফোনটা অফ হয়ে গেছে, যেটা কোনো কারণে আর চালু হচ্ছে না। এর উপর সেখানে শুরু হয় এক প্রচন্ড বৃষ্টি। সামিরা রাতের অন্ধকারে জঙ্গল থেকে বের হয়ে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে একটা রাস্তা পায় আর একা হেঁটে চলে। ঠিক এই মুহূর্তেই আদার্স তার মাকে নিয়ে ওখান দিয়ে যাচ্ছিল, অর্থাৎ তারা সেদিন কেমোথেরাপি দিয়ে শহর থেকে ফিরছিল। আর এই জায়গায় সামিরাকে দেখে তারা লিফট দেয় আর সামিরা নিজেকে বৈষ্ণবী বলে পরিচয় দেয়। তবে গাড়িতে ওঠার পর সামিরার চোখ যেন ছানা বড়া হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে এরাই হচ্ছে বিনয় ভার্মার স্ত্রী ও ছেলে। এখন এইরকম একটা অবস্থা থেকে সে কিভাবে ফিরবে তা নিয়ে সে প্রচুর চিন্তা করতে থাকে। এরই মধ্যেই তারা বিনয় ভার্মার বাড়িতে পৌঁছে যায়। ওদিকে সামিরাকে গাড়িতে রেখেই তারা দুজনে ভিতরে গেলে সামিরা গাড়ির ভিতরের মোবাইল চার্জার দিয়ে তার মোবাইলটা চালু করে, যাতে সে এখানে অশোককে ডেকে চলে যেতে পারে। কিন্তু এখানেই দেখা যায় মোবাইল চালু হতেই সেই মোবাইলে বিনয় ভার্মার স্ত্রীর ফোন আসতে থাকে। তার মানে সামিরা ভুল করে নিজের ফোনের বদলে বিনয় ভার্মার ফোনটাই নিয়ে এসেছে। এই দৃশ্য দেখে সে প্রচন্ড ভয় পেয়ে ফোনটা গাড়ির মধ্যেই ফেলে দেয়, যেটা ছিল বিনয় ভার্মার গাড়ি। এরপর বিনয় ভার্মার স্ত্রী সামিরার জন্য একটা চাদর নিয়ে এসে বলে যে বাইরে দাঁড়িয়ে আছো কেন, চলো ভিতরে যাই। তখন সামিরা বলে আন্টি ওই গাড়ির মধ্যে একটা ফোন বাজছিল। তখন সেই ফোনটা সে হাতে নিয়ে দেখে যে আরে এটা তো আমার স্বামীর ফোন, সে হয়তো ভুলে মোবাইল ফোনটা রেখে গেছে। এরপর ভিতর থেকে আদার্স তার মাকে ডাকতে থাকলে তার মা সেখানে চলে যায়। এই সুযোগে সামিরা সেখান থেকে চলে আসে। এরপরে সে টেলিফোন বুথ থেকে অশোককে ফোন করে সব জানায়। এরপর অশোক গাড়ি নিয়ে আসলে সেখান থেকে তারা দুজন চলে যায়। আর এই ছিল পুরো ঘটনা। এরপর আমরা বর্তমান কাল দেখি, যেখানে সামিরা এই কথা বলতে বলতে কান্না করছিল। তারপর বিক্রম বলে আমি একটা ব্যাপার এখনো বুঝে উঠতে পারছি না, 1 বছর আগে তুমি কুন্নুরে গিয়েছিলে আর ওখানেই এই ঘটনা ঘটে, তাহলে এবার আবার অশোকের সঙ্গে কুন্নুরে ওই বিনয় ভার্মার রিসোর্টে তুমি কেন গিয়েছিলে? জবাবে সামিরা যেটা বলে সেটাতে আমার মাথার হুঁশ একদম উড়ে যায়। সামিরা বলে যে কেউ একজন আমাকে ব্ল্যাকমেল করেছিল আর যার কারণে আমি সেখানে যেতে বাধ্য হই। এরপর আবারও আমরা ফ্ল্যাশব্যাক দেখি। একদিন হঠাৎ করে সামিরার বাড়িতে একটা বক্স আসে। সেই বক্সটা খুলতেই দেখা যায় যে বক্সের ভিতরে সেই রিসোর্টের ছবি রয়েছে যেখানে তারা বিনয় ভার্মাকে মেরেছিল। ছবির উপরে লেখা ছিল এখানে কে মারা গিয়েছিল, আর বক্সের মধ্যে একটা মোবাইলও ছিল। সামিরা এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে অশোককে ফোন করে কিন্তু সে কোনোভাবে ফোনটা ধরে না। তখন হঠাৎই বক্সে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠে। সামিরা ফোন তুলতেই অন্য দিক থেকে কেউ একটা বলে যে আমি কে সেটা জানার চেষ্টা করো না। এই ব্ল্যাকমেলার তাকে 3 কোটি টাকা নিয়ে কুন্নারের ওই রিসোর্টে যেতে বলে, যে রিসোর্টটা ছিল বিনয় ভার্মার। এবার তার কথার মতন সামিরা ওই রিসোর্টে পৌঁছে যায়। সেখানে সে বিনয় ভার্মার স্ত্রীকে দেখে। তারপরে গোপনে ব্ল্যাকমেলারের বলা 501 নাম্বার রুমে চলে যায় আর সে ওখানে গিয়ে এই কোটি টাকা একটা জায়গায় রেখে দেয়। এরপর সামিরা ব্ল্যাকমেলারকে বলে তুমি যেটা চেয়েছিলে আমি সেটা দিয়ে দিয়েছি, আমি কি এখন চলে যেতে পারি? জবাবে ব্ল্যাকমেলার বলে এখন নয়, তুমি একটা কাজ করো, বিছানার পাশে একটা ড্রয়ার আছে সেটা খোলো। সামিরা ড্রয়ার খুলতে দেখে সেখানে একটা রিভলভার রাখা আছে। ব্ল্যাকমেলার বলে এখন থেকে তোমার রুমে যে আসবে তাকে তুমি ওই গান দিয়ে হত্যা করবে, তবে আমি তোমার এই কথাটা গোপন রাখবো, তাই কেউই জানতে পারবে না। ঠিক তখনই ওই রুমে আসে ডিএসপি অশোক।
সামিরাকে দেখে বুঝে যায় যে তাকেও ব্ল্যাকমেল করে এখানে ডাকা হয়েছে, অর্থাৎ ব্ল্যাকমেলারও ইতিমধ্যে অশোককে ফোন করে এখানে ডেকে এনেছে। এবার অশোক সামিরাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি একাই সব সামলে নেব। তখন সামিরা কেঁদে বলে, যে দিনটায় যা হয়েছে তার জন্য আমরা দুজনেই দোষী। এখন কেউ যদি আমাদেরকে ব্ল্যাকমেল করে আর পরে তারা যে ব্ল্যাকমেল করবে না এর গ্যারান্টি কি? এছাড়াও ব্ল্যাকমেলার আমাকে বলেছে তোমাকে খুন করতে। এই সব কথা শুনে অশোক গরম হয়ে বলে যে আমি ওকে ছাড়বো না, আমি ওকে খুন করবই। কিন্তু সামিরা বলে, অশোক আসো আমরা বিনয় ভার্মার পরিবারের কাছে সবকিছু বলে তার কাছে ক্ষমা চাই, হয়তো তারা আমাদেরকে মাফ করে দেবে। প্লিজ, আর কোনো উপায় আমার মাথায় আসছে না, কেননা এইভাবে ব্ল্যাকমেলের ভয়ে আমরা কতদিনই বা বাঁচবো। এই সব কথায় অশোক প্রথমে রাজি হয় না, কিন্তু সামিরার কান্না দেখে ফাইনালি সেও রাজি হয়ে যায়। আর এরপরেই তারা দুজনে আবার রোমান্টিক হওয়া শুরু করে। কিন্তু হঠাৎই অশোক তার গান বের করে সামিরাকে মারার চেষ্টা করে। আসলে ব্ল্যাকমেলার অশোককেও নির্দেশ দিয়েছিল যে সামিরাকে তার মারতে হবে, তাই নিজের জীবন বাঁচাতে অশোক এমন করেছে। তখন সামিরা টেবিলের উপরে রাখা ফোন দিয়ে অশোকের মাথায় জোরে আঘাত করে, আর এই কারণে তার হাত থেকে রিভলভারটা পড়ে যায়। তারপর সামিরা রিভলভারটা তুলে নিজেকে রক্ষা করতে গিয়ে অশোককে গুলি করে। এই সব ঘটনাগুলো সামিরা এসআইকে বলার পর সে জানায়, আমি বিনয় ভার্মার পরিবারকে সত্য বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকেও ফাইনালি মারার চেষ্টা করেছিল। এই সব কথাবার্তার মাঝে হঠাৎ সামিরা জানতে পারে যে তাদের আইনজীবী ব্যানার্জিকে পুলিশ গ্রেফতার করেছে, কেননা সামিরা ওই রিসোর্টে যেই কোটি টাকা লুকিয়ে রেখেছিল সেটা আনতেই মূলত ব্যানার্জি যায়। এখন তাকে এই টাকাটা নিয়ে আসার কথা বলা হয়েছিল, কারণ যদি পুলিশ সেই টাকাটা পেয়ে যেত তাহলে এই সমস্যা হতো। যাই হোক, ব্যানার্জিকে ওই টাকা উদ্ধার করতে গিয়ে পুলিশ ধরে ফেলে, যার ফলে সামিরার মামলা আরো বেশি কঠিন হয়ে যায়। এই সব শোনার পর সামিরা বিক্রমকে বলে, যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারো তাহলে আমি তোমাকেও কোটি টাকা দেব, কারণ আদর্শের ক্যান্সারের অপারেশনের জন্য 2 কোটি টাকা দরকার ছিল। এর জন্য বিক্রম সামিরার কথা মেনে নেয়। তবে বিক্রম বলে, দেখো এখন পরিস্থিতি এমন যে ব্যানার্জি কোটি টাকা নিয়ে ধরা পড়েছে। যখন পুলিশ জানতে চাইবে যে এত টাকা সেখানে কেন ছিল, তখন তোমাকে ওই ব্ল্যাকমেলারের কথা বলতে হবে। তখন বিনয় ভার্মার খুনের ঘটনা এবং অশোকের সাথে সম্পর্কের ঘটনা উভয়ই সামনে আসবে। আর রত্নাকর এই মামলা এমন ভাবে দেখাবে যে বিনয় ভার্মার লাশ কোথায় সেটা শুধু অশোকই জানতো। এখন সে যদি কাউকে বলে দিত, তাই তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও বিক্রম বলে, যদি তুমি এই বিপদ থেকে বাঁচতে চাও তাহলে আমার কাছে একটা উপায় আছে। আমাদের বিনয় ভার্মার লাশটা দরকার, কারণ অশোক তাকে লুকিয়ে রেখেছিল। এখন লাশ পাওয়া গেলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমি সব প্রমাণ করে দিতে পারবো, আর ডিএনএ মিলে গেলে আমি ওকেই কালপ্রিট হিসেবে উল্লেখ করব। তারপর বিক্রম বলেছিল, ব্ল্যাকমেলার মেল করেছিল যে যদি তুমি ওর সঙ্গে সম্পর্কের কথা কাউকে বলো তবে তোমার স্বামী সেটা জানতে পারবে। তাই বলো তো দেহটা কোথায়? তাই সবকিছু আজ রাত্রে ফিক্স করতে হবে। সামিরা তখন জানায়, বিনয় ভার্মার লাশ কোথায় আছে সেটা আমি জানি না, কেননা অশোক তো তাকে মেরে ফেলে এসেছিল। তবে বিক্রম বলে, এটা সম্ভব না যে তুমি লাশ কোথায় সেটা জানো না। তুমি তো আগে আমাকে বলেছিলে যে অশোকের পায়ে চোট পেয়েছিল আর তার হাঁটতে কষ্ট হচ্ছিল। এমন অবস্থায় কেউ কিভাবে একাই একটা ভারী দেহকে লুকিয়ে রাখতে পারে? তবে সামিরা বলে, আমি জানি না, কিন্তু আমি যখন আবার ওই জায়গায় গিয়েছিলাম লাশ আর তখন ছিল না। এবার বিক্রম বলে, আমি তোমার উপরে বিশ্বাস করি না। যদি আমি একজন পুলিশ অফিসার হিসেবে ভাবি তাহলে বিনয় ভার্মার মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ তো তোমারই হয়েছে। যদি সে মারা না যেত তাহলে তোমার এবং রাহুলের বিয়ে হতো না, আর আজ তুমি যেরকম ধনী জীবনযাপন করছে সেটাও হতো না। তখন সামিরা বলে, তুমি কি সত্যিই ভাবো আমি একা 70-80 কেজির একটা মৃতদেহ লুকাতে পারি? বিক্রম তখন বলে, হয়তো ব্ল্যাকমেলার তোমাকে অশোককে মারতে বলেনি, বরং তুমি নিজে ইচ্ছায় অশোককে খুন করেছো। কারণ যদি ব্ল্যাকমেলার তোমাদের দুজনকে ব্ল্যাকমেল করতো তাহলে তুমি কেন এই টাকা নিয়ে এখানে এসেছিলে, আর কেনই বা অশোক কোনো টাকা নিয়ে সেখানে যায়নি? আসল কথা হলো অশোক ওই ব্ল্যাকমেলারকে বলেছিল যে সে সব সত্য বলে দেবে। এটা শুনে সামিরা বলে যে তুমি এত নিশ্চয়তা কিভাবে বলছো, আর অশোক কোনো টাকা নিয়ে যে যায়নি এটা তুমি কিভাবে জানলে? ঠিক এই জায়গাটাতেই এবার আসে একটা বড় টুইস্ট। আসলে সেই ব্ল্যাকমেলারটা ছিল বিক্রম নিজেই। তাই বিক্রম বলে, ওই দিন আমি তোমাদের সব কথা শুনতে গিয়েছিলাম, আমি ফোনটা কাটতে ভুলে গিয়েছিলাম আর তাই তোমাদের সকল কথাবার্তা শুনেছি। আসলে অশোক বিনয় ভার্মার পরিবারের সামনে সব সত্য বলে দিতে চেয়েছিল, কিন্তু তুমি এটা চাওনি, কারণ তোমার এই ধনী জীবন পছন্দ হয়েছিল, তাই তুমি এটাকে ছাড়তে চাওনি। তারপর তুমি শুধু দেখানোর জন্য অশোকের কথায় সম্মতি দিয়েছিলে। তারপর তোমরা দুজনে ঘনিষ্ঠ হও এবং শেষে তুমি তাকে গুলি করে হত্যা করো। আমি তখন বুঝতে পারলাম কিছু একটা গন্ডগোল তো আছেই। আমি তোমাদেরকে আটকানোর জন্য দৌড়ে যাচ্ছিলাম, কিন্তু তুমি ইতিমধ্যে
মধ্যে অশোককে গুলি করে ফেললে। তখন আমি নিজেকে থামালাম, কারণ যদি আমি তোমাকে ধরে ফেলতাম তাহলে তোমাকে জেলে পাঠানো হতো, কিন্তু এর ফলে আদার্সকে বাঁচানোর জন্য যেই টাকাটা দরকার ছিল সেটা আমি পেতাম না। তাই পরে আমি একটা নতুন পরিকল্পনা করি। তাই তোমার মামলার চার্জ নিয়ে আমি এখানে আসি এবং তোমার সমস্যা সমাধানের চেষ্টা করি, আর এর বিনিময়ে আমি তোমার কাছ থেকে টাকাই নিতে চাই। তখন সামিরা হেসে বলে, অর্থাৎ তুমি এতক্ষণ আমাকে বোকা বানাচ্ছিলে, এই সব কিছুতে তোমার জানাই ছিল, তারপরেও কেন বারবার জিজ্ঞেস করছিলে? তখন বিক্রম বলে, দেখো ম্যাডাম, আমি যা করেছি সব টাকার জন্য করেছি, আমার আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তুমি চাইলে এখনো তোমাকে আমি এই সমস্যা থেকে বাইরে নিয়ে আসতে পারি। এর জন্য আমাদের দরকার বিনয় ভার্মার বডি। তারপর আমরা অশোকের বিরুদ্ধে প্রমাণ গুছিয়ে ওর দেহে প্ল্যান করে দেব, যাতে সবাই বুঝতে পারে যে অশোকই তাকে হত্যা করেছে। এসব শুনে সামিরা রেগে গিয়ে বলে, তুমি তখন থেকে আমার সাথে খেলা করছো, এখন ভালো করে শোনো, যতক্ষণ না বিনয় ভার্মার দেহ অশোকের বিরুদ্ধে প্রমাণ না করা যায় ততক্ষণ আমি একটা টাকাও দেব না, আর তুমি টাকা না পেলে আদার্সকে বাঁচাতেও পারবে না। তাই আগে তুমি নিজের কাজটা করে দেখাও। এই সব কথা শুনে বিক্রম রাজি হয়ে বলে, ঠিক আছে, এবার আমাকে বলো তার দেহ কোথায়। এবার আমরা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে দেখা যায় আসলে বিনয় ভার্মাকে ঠেলে দিয়েছিল স্বয়ং সামিরা নিজে। এরপর অশোক যখন নিচে নামছিল তখন সে তার পায়ে চোট পায়। তখন সামিরা তাকে উপরে পাঠিয়ে দেয় আর সামিরার ফোন সেখানে পড়ে যায়। এরপর বিনয়ের ফোনটা নিজের হাতে তুলে নেয় এবং সে ভাবে যে সেটা হয়তো তার ফোন। সেই সাথে সাথে সে একা বিনয়কে মারতে যায়, কিন্তু তখন দেখা যায় যে বিনয় সেখানে নেই, কারণ সে তখনও জীবিত ছিল। এরপর সে জখম অবস্থায় ধীরে ধীরে রাস্তার দিকে পৌঁছাচ্ছিল, যেখানে একটা মন্দির আছে। এই মন্দিরটা সেই জায়গায় যেখানে গ্রামের মানুষ মন্দির ভাঙতে নিষেধ করেছিল, কিন্তু তারপরে সামিরা একটা কাঠ দিয়ে বিনয়ের মাথায় জোরে করে মারে, আর তখনই বিনয় ভার্মার মৃত্যু হয়। তারপর সে মন্দিরের কাছে একটা খোলা গর্ত পায়, কারণ গ্রামের মানুষরা সেখানে প্রতিবাদ করেছিল। এই জায়গাটাতেই সামিরা ওই লাশটাকে ফেলে দেয় আর গর্ত মাটি দিয়ে ঢেকে দিয়ে তার উপরে প্রতিবাদের একটা ব্যানার দিয়ে রাখে। যাই হোক, এই সব কথা শোনার পর এসআই বিক্রম সামিয়াকে বলে, একটা মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে? তখন সামিরা বলে, আমি কি করব, নিজেকে বাঁচাতে হলে মারতেই হতো, যা হওয়ার হয়েছে, এখন তুমি যাও তোমার কাজ করো। কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে যখন বিক্রম রুমের ভিতরে ঢুকেছিল তখন সে ফায়ার অ্যালার্মের ব্যাটারিটা খুলেছিল। আসলে সে কিন্তু সেই জায়গায় ব্যাটারি খোলার জন্য ওটা খোলেনি, সেখানে সে একটা রেকর্ডিং ডিভাইস লাগিয়ে রেখেছিল। অর্থাৎ এতক্ষণ ধরে তাদের মধ্যে যা কথা হয়েছে এই সব কিছুই ওই ডিভাইসের রেকর্ড হয়ে গেছে। এই দৃশ্য দেখার পর সামিরার তো পুরো আকাশ ভেঙে পড়ে। সে চিৎকার করে বলতে থাকে যে ওটা আমাকে দাও, না হলে আমি তোমাকে খুন করে ফেলবো। ঠিক তখনই এসআই বিক্রম দরজা খুলতে আমরা দেখতে পাই রুমের বাইরে অনেক পুলিশ আগে থেকেই দাঁড়িয়ে আছে। তার মানে সামিরা এতক্ষণ যা বলেছে এই সব কিছু সবাই শুনে ফেলে এবং তারা সামিরাকে গ্রেফতার করে নিয়ে যায়। ইতিমধ্যে এসআই বিক্রমও সেখান থেকে চলে আসে। তাদের একজন পুলিশ অফিসার সামিরাকে বলে, ম্যাডাম, আপনার বিরুদ্ধে আমাদের কাছে রেকর্ড প্রমাণ আছে, তাই দয়া করে আমাদের সহযোগিতা করুন। তারপর সামিরা বলে, আপনারা বিক্রমকে গ্রেফতার করুন, কারণ ও আমার থেকে লাখ টাকার ঘুষ নিয়েছে। কিন্তু এখানেই আসে একটা বড় টুইস্ট। তখন এক পুলিশ অফিসার সামিরাকে বলে, ম্যাডাম, আমি এসআই বিক্রম, আপনি যাকে বিক্রম বলছেন সে হলো বিনয় ভার্মার ছেলে আদার্স। তার মানে আমরা শুরু থেকে যাকে এসআই বিক্রম বলছিলাম সে আসলে ছিল বিনয় ভার্মার ছেলে আদার্স। ভাইরে ভাই, এখানে এমন এক টুইস্ট যেটা পুরো মুভিকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। আসলে আদার্স তো ছিলই না, সেটা ছিল শুধুমাত্রই কল্পনা। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে যেদিন ওরা সামিরাকে লিফট দিয়েছিল সেদিন আদার্স পিছনে চিটে ঘুমাচ্ছিল, তার পুরো মুখ ঢাকা ছিল আর সামিরা শুধু তার চোখ দেখেছিল আর কণ্ঠ শুনতে পায়নি। আদার্স বারবার থানায় এসে তার বাবাকে খুঁজতে অনুরোধ করত। পরে ভাগ্যক্রমে সে ক্যান্সার থেকে মুক্ত হয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তারপর আদার্স পুলিশ অফিসার বিক্রমের কাছে যায় এবং তাকে এই প্ল্যানটা সাজাতে বলে। যেহেতু সামিরা তার চোখ দেখেছিল তাই সে নিজের চোখে লেন্স লাগায় এবং বিক্রম ছদ্মবেশে সামিরার কাছে পৌঁছায়। এরপর যা হয় সেটা তো তোমরা ভালো করেই জানো। মুভির একদম শেষে আমরা দেখতে পাই আদার্স আর তার মা সেখানে যায় যেখানে সামিরা বিনয় ভার্মাকে দাফন করেছিল। ঠিক এমনই একটা সিনের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।